জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। লোহার বিমে লেগে রক্ত মাংস, তারাতলায় ভেঙে পড়া গুদাম থেকে এ পর্যন্ত উদ্ধার অনেকে, কতজন এখনো আটকে স্পষ্ট নয়। রাজনৈতিক পরিচয় কোনো মাপকাঠি নয়, অপরাধ যেই করুক আইনের চোখে সবার জন্য একই শাস্তি প্রযোজ্য, করা বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। মমতার আশপাশের চোর ডাকাতদের সরিয়ে নিচ্ছে বিজেপি, কেন শুভেন্দুকে ধন্যবাদ, বিতর্কে ব্যাখ্যা দিলেন মহুয়া। মমতাকে সরানোর নথি নিয়ে কমিশনের দপ্তরের ঋতব্রতরা, দ্রুত জ্ঞানের সাক্ষাতে আসল তৃণমূল। 8 বছর আগে সিপিএম সমর্থক দম্পতিকে পুড়িয়ে মেরেছিল তৃণমূল, শুভেন্দুর নির্দেশের পরেই গ্রেপ্তার 10 অভিযুক্ত। তারাতলার গুদামের নকশা ত্রুটি, কলকাতার তৃণমূল জমানায় ছাড় পাওয়া সব নির্মাণ খতিয়ে দেখবে রাজ্য, কাজ বন্ধ 31শে জুলাই পর্যন্ত। তারাতলার দুর্ঘটনাস্থলে যাওয়ার পথেই আটকানো হলো ফিরাদ হাকিমকে, মাঝ রাস্তা থেকে ফেরালো পুলিশ। ডেকে নিয়ে গিয়ে 3.5 বছরের শিশু কন্যাকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার হতেই উত্তপ্ত মহিষাদল, জখম 12। 31শে ডিসেম্বর লাস্ট ডেট, আধার কার্ডে এই আপডেট করাতে পারবেন ফ্রিতে। লখনৌ অগ্নিকাণ্ডে শেষ বাংলার অনামিকা, নভেম্বরেই ছিল বিয়ে, হবু স্বামীর সাথে মর্মান্তিক পরিণতি শুনে কাঁদছে গোটা রাজ্য। জোর করে সম্পত্তি দখলের অভিযোগ, বিধাননগর উত্তর থানায় তলব প্রাক্তন বিধায়ক অতীন ঘোষ এবং তার কন্যাকে। নাবালিকাকে 3 মাস বাড়িতে আটকে গণধর্ষণ, তারপর লোক দেখানো বিয়ে, মাটিগাড়ায় ধৃত তৃণমূল নেতার 2 পুত্র। গ্রেপ্তারি এড়াতে কলকাতা হাইকোর্টে প্রাক্তন মন্ত্রী মানস ভূঁইয়া, মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি ভট্টাচার্য। সেই রাতে আমি শুধু কেঁদেছিলাম, শুভেন্দুই আমার পাশে দাঁড়িয়েছিলেন। মহুয়ার কথায় জল্পনা শুরু। মুকুটমণিপুরের পার্ক থেকে এসি চুরির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা, পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরূপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ। দলের নির্দেশেই টাকা তুলেছিলাম, কাটমানি ফিরিয়ে স্বীকারোক্তি 2 তৃণমূল নেতার। বাবা আমাকে বাঁচাও, 10 বছরের শিশু কন্যাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুন, গ্রেপ্তার ক্যাব চালক। বিদেশে চিকিৎসার আবেদন অভিষেকের, দেশেই তো চিকিৎসা সম্ভব, করা পর্যবেক্ষণ হাইকোর্টের। জামিন পেলেন না উদয়ন, তোলাবাজির সঙ্গে যুক্ত হলো নতুন মামলা, আবার 6 দিনের জেল হেফাজত প্রাক্তন মন্ত্রীর। রান্নার গ্যাসে এবার বাধ্যতামূলক কেওয়াইসি, অবস্থান স্পষ্ট করলো কেন্দ্র। স্যার এখানে বডি, ক্যামেরা ঘোরাতেই শিউরে ওঠার মতো ছবিটা ধরা পড়লো তারাতলায়। 27 বছর ধরে জমি দখল মমতার ভাইয়ের, প্রতিবাদ করায় অত্যাচার, মুখ্যমন্ত্রীর দরবারে ক্যান্সার আক্রান্ত বৃদ্ধা। দিন দুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য। তৃণমূল নেতাকে বিজেপি কার্যালয়ে ডেকে 23 লক্ষ টাকা দাবি, বিষ খেয়ে আত্মহত্যা প্রাক্তন জনপ্রতিনিধির। 10 কোটি ক্ষতিপূরণ চেয়ে জুইকে আইনি চিঠি শতদ্রুর, অভিযোগ অনুমতি ছাড়া মেসি ইভেন্টে মাঠে ঢুকেছিলেন তৃণমূল কাউন্সিলর। মহিষাদলের 3.5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। গ্রেপ্তার বাংলাদেশের গায়িকা মমতাজ বেগম, আদালতে জনতার গান বুক ফাইটটা যায়। অন্নপূর্ণা ভান্ডারে বিরাট আপডেট, জুলাইয়ের কি মিলবে 3000 টাকা, যা জানালেন মুখ্যমন্ত্রী। তারাতলায় মৃত বেড়ে 5, শ্রমিক নিয়োগকারীকে জিজ্ঞাসাবাদের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। ক্রেন দিয়ে ভেঙে পড়া লোহার বিম তোলার চেষ্টা চলছে, তার নিচেই আটকে আছেন শ্রমিকেরা, ঠিক কতজন আটকে আছেন তা এখনো স্পষ্ট নয়। লোহার বিমে লেগে আছে রক্ত মাংস, তারাতলায় ভেঙে পড়া নির্মীয়মান গোদাম থেকে এখনো পর্যন্ত উদ্ধার করা গিয়েছে 14 জনকে, তাদের গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ইন্দ্রনীল খা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ঘটনাস্থলে যাচ্ছেন। ঘটনার খবর পেয়ে তিনি বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠক বাতিল করে দিয়েছেন। ক্রেন দিয়ে ভেঙে পড়া লোহার বিম তোলার চেষ্টা চলছে, তার নিচেই আটকে আছেন শ্রমিকেরা, ঠিক কতজন আটকে আছেন তা এখনো স্পষ্ট নয়। লোহার বিমে লেগে আছে রক্ত মাংস। কলকাতা পুরসভার পুর কমিশনার স্মিতা পান্ডে, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ, পুলিশের ডিসি সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক ঘটনাস্থলে রয়েছে একাধিক অ্যাম্বুলেন্স। আহতদের উদ্ধারের সঙ্গে সঙ্গে যাতে হাসপাতালে পৌঁছে দেওয়া যায়, সময় যাতে নষ্ট না হয় তার জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত। স্থানীয় সূত্রে খবর, তারাতলার গুদামটিতে নির্মাণের কাজ চলছিল গত 1.5 বছর ধরে। গুদামের কয়েকতলা উঁচু ছাদ বুধবার বেলার দিকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। অনেক শ্রমিক সেখানে কর্মরত ছিলেন। সূত্রের দাবি, লোহার কাঠামোর উপর কংক্রিটের স্তর চাপানো হয়েছিল। স্থানীয়রা জানাচ্ছেন সকাল থেকেই কাঠামোটি নড়ছিল, তা পরখ করতে গিয়েছিলেন কয়েকজন শ্রমিক। তখনই আচমকা ছাদ ধসে পড়ে, নিচে সকলে চাপা পড়ে যান। প্রাথমিকভাবে জানা গিয়েছে এটি বন্দর কর্তৃপক্ষের জমি।
মুন্সিগঞ্জের সংস্থা বেহুরা ব্রাদার্স বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে জমিটি 30 বছরের জন্য লিজ নিয়েছিল। তারা অয়ন ট্রেডার্স নামের আরেকটি সংস্থাকে গুদামটি তৈরির বরাদ দেয়। তারাই গত 1.5 বছর ধরে গুদামের নির্মাণ কাজ চালাচ্ছিল। গুদামের ঠিকাদারও ভিতরে আটকে পড়েছেন বলে খবর। বেহুরা ব্রাদার্সের প্রতিনিধিদের থানায় ডেকে পাঠানো হয়েছে। দমকল কর্তৃপক্ষের কাছে তারাতলার বিপর্যয়ের খবর যায় বেলা 12টার পর। একাধিক গাড়ি সেখানে পাঠানো হয়েছে। এছাড়া ভারতীয় সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও উদ্ধার কাজে হাত লাগিয়েছে। একাধিক ক্রেন ঘটনাস্থলে রয়েছে। 50 টন পর্যন্ত ওজন তুলতে পারে এমন হাইড্রোলিক ক্রেনও ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে। ভেঙে পড়া কাঠামোর পিছন দিকে একটি জায়গা দিয়ে প্রথমে মাটি কেটে ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন উদ্ধারকারীরা, কিন্তু তা সম্ভব হয়নি। পরে উপরের দিকে মাঝ বরাবর লোহার বিম কেটে ফাঁকা স্থান তৈরি করা হয়। সেখান দিয়ে ভেতরে যাতে হাওয়া ঢুকতে পারে, জল পৌঁছে দেওয়া যায় তার বন্দোবস্ত করেন উদ্ধারকারীরা। ওই ফাঁকা অংশ দিয়ে ভিতরে আটকে থাকা শ্রমিকদের দেখা গিয়েছে। রয়েছেন মহিলারাও। এক মহিলাকে সেখান থেকে কোনো রকমে টেনে বার করেছেন উদ্ধারকারীরা। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। একাধিক দিক থেকে চলছে উদ্ধার কাজ। কয়েক হাজার বর্গ ফুট জুড়ে বিস্তৃত এই গুদামের ভিতরে একটি জায়গা ছিল শ্রমিকদের থাকার ব্যবস্থা। কে কোথায় থাকতে পারেন, ছাদ ভেঙে পড়ার আগের মুহূর্তে কোন দিকে শ্রমিকরা ছিলেন তা বোঝার জন্য স্থানীয় নিরাপত্তা রক্ষীদের সাহায্য নেওয়া হচ্ছে। লোহার বিম সরানোর জন্য ক্রেনের সঙ্গে তা বাধা হয়েছে। ভিতরে কোথায় কে আটকে আছেন, কি অবস্থায় আছেন জানার জন্য উদ্ধারকারীরা টর্চ হাতে ঘুরছেন। হ্যান্ড মাইকের সাহায্যে তারা চিৎকার করছেন। ভিতরে কেউ আটকে আছেন কিনা জিজ্ঞাসা করা হচ্ছে। 30 থেকে 50 জন আটকে থাকতে পারেন বলে স্থানীয়দের দাবি। অনেকেই প্রিয়জনকে খুঁজতে ঘটনাস্থলে এসেছেন। গুদাম চত্বর জুড়ে হাহাকার পড়ে গিয়েছে। তামান্না ইস্যুতে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞ। রাজনৈতিক পরিচয় কোনো মাপকাঠি নয়। অপরাধ যেই করুক, আইনের চোখে সবার জন্য একই মানদণ্ড প্রযোজ্য। নিহত নাবালিকার মায়ের সঙ্গে সাক্ষাতের মাত্র 12 ঘন্টার মধ্যে অভিযুক্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে গ্রেপ্তার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ। আইনের পথেই চলবে। অপরাধীদের কোনো রকম প্রশ্রয় দেওয়া হবে না। তামান্না খুনে গ্রেপ্তার আরও 2 ধৃতরা হলো সাবির শেখ ও জিয়ারুল শেখ। গতকাল মঙ্গলবার রাতে নদিয়ার কালীগঞ্জ থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। আজ বুধবার তাদের কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তামান্নার মা। এরপরই পুলিশের তৎপরতা, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই তড়িঘড়ি অ্যাকশন। গ্রেপ্তার করা হলো ওই 2 অভিযুক্তকে। মোট 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। আগে 11 জন গ্রেপ্তার হতেও 13 জন অধরা ছিল। এদিন ফের 2 জনকে গ্রেপ্তার করা হলো তামান্না খাতুন খুনের ঘটনায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর তামান্নার মা জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর ভরসা আছে, এবার বিচার পাবো। শুধু তামান্নার মাই নন, আনিস খানের বাবাও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন। মঙ্গলবার বিকেলে বিধানসভাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন তামান্নার মা। আনিসের বাবা সহ তৃণমূল সরকারের আমলে ঘটে যাওয়া মর্মান্তিক পরিণতির জন্য স্বজনহারা বেশ কয়েকটি পরিবার। মূলত বিচারের দাবি নিয়ে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন স্বজনহারা পরিবারগুলি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তৃণমূলের শুদ্ধিকরণের প্রসঙ্গ তুলেছিলেন মহুয়া মৈত্র। শুভেন্দু অধিকারীকে ধন্যবাদও দিয়েছিলেন। শুভেন্দু তৃণমূলে থাকাকালীন তার সঙ্গে ব্যক্তিগতভাবে সুসম্পর্ক ছিল মহুয়ার। তৃণমূলের টালমাটাল পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তবে কি তিনিও বিরোধী ব্লকের নাম লেখাতে চলেছেন, এই প্রশ্ন অবধারিত ছিল। বিতর্কের মধ্যে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন মহুয়া। কেন তিনি শুভেন্দুকে ধন্যবাদ দিয়েছেন তা বিস্তারিত জানিয়েছেন। দাবি, তৃণমূলের শুদ্ধিকরণে সাহায্য করছে বিজেপি, তা মমতা পারেননি, তা শুভেন্দু করে দেখাচ্ছেন। সম্প্রতি বিবিসি হিন্দিকে দেওয়া একটি সাক্ষাৎকারে শুদ্ধিকরণের প্রসঙ্গ তোলেন মহুয়া। জানান, ব্যক্তিগত সম্পর্কের কারণে তার দলনেত্রী যাচাই না করেই অনেক নেতাকে ভোটের টিকিট দিয়েছিলেন। অযোগ্যদেরও বাদ দিতে পারতেন না। বিধানসভা ভোটে তৃণমূলের পর্যায়ের পর সেই নেতারা একে একে সরে যাচ্ছেন, এতে তৃণমূল শুদ্ধ হচ্ছে। এর নেপথ্যেও শুভেন্দুর হাত রয়েছে বলে দাবি করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেন কৃষ্ণনগরের সাংসদ। বুধবার সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে মহুয়া সংবাদ মাধ্যমকে বলেন যে কাজটা দিদি নিজের আবেগ, কর্মীদের প্রতি ভালোবাসার কারণে করতে পারতেন না, সেটা শুভেন্দু করে দিয়েছেন। কিভাবে? আমাদের দলে যত ভুয়ো লোক ছিলেন, ঋতব্রতের মাধ্যমে সবাইকে আমাদের দল থেকে তিনি সরিয়ে নিয়েছেন। মহুয়া আরও বলেন, বিজেপি তো এতদিন বলতো মমতা বন্দ্যোপাধ্যায় ভালো, তার আশপাশের লোকজন খারাপ, আশপাশের লোকজন চোর ডাকাত। এটা আমার কথা নয়, বিজেপিরই কথা। এখন তাদের ওরা নিয়ে নিয়েছে, এই জন্য আমি ওকে ধন্যবাদ দিয়েছি। ওদের সংখ্যা যত বাড়ছে আমাদের তত শুদ্ধিকরণ হচ্ছে। এর আগে সাক্ষাৎকারে মমতার নীতি নিয়ে সমালোচনার সুর শোনা গিয়েছিল মহুয়ার গলায়। তিনি বলেছিলেন, তৃণমূল নেতাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখতে পছন্দ করতেন মমতা। সব ধরনের নেতাদের এই দল জায়গা দিয়েছে, এমনকি যারা অযোগ্য, অকর্মণ্য তাদেরও। এটাই এই দলের ব্যর্থতা। এরা আদৌ নিজেদের ক্ষমতায় ভোটে জিততে পারেন কিনা মমতার তা যাচাই করে দেখা উচিত ছিল। বিজেপির সঙ্গে তৃণমূলের পার্থক্য তুলে ধরেছিলেন মহুয়া। বলেছেন, বিজেপির শক্তিশালী কর্মীবৃন্দ রয়েছেন, তারা সুশৃঙ্খলভাবে কাজ করেন, তাদের হিন্দুত্ববাদী আদর্শ স্পষ্ট। ওই দল কোনো একজনের উপর নির্ভরশীল নয়। শুভেন্দু
শুভেন্দুর সঙ্গে একসময় মহুয়ার ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল। পুরনো দিনের স্মৃতিচারণ করে তিনি জানান, 2014 সালে ট্রেনের টিকিট না পেয়ে সারা রাত তিনি কেঁদেছিলেন। সেই সময় একমাত্র শুভেন্দু তার পাশে ছিলেন, তাকে বুঝিয়েছিলেন। করিমপুরে মহুয়া যখন প্রথমবার ভোটে লড়েন, শুভেন্দুই একা তার হয়ে প্রচার করেছিলেন। নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের নিয়ন্ত্রণ দখলে মরিয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। মঙ্গলবার কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে ঋতব্রত শিবিরের 5 বিধায়ক তথা আসল তৃণমূলের গঠন করা কমিটির সদস্যরা তাদের তথাকথিত বিশেষ অধিবেশনের নথি জমা দিয়ে এসেছেন। তাদের দাবি, নিয়ম মেনে দলের বিশেষ অধিবেশন ডেকে অরূপ রায়কে চেয়ারপারসন নিয়োগ করা হয়েছে। সেই সঙ্গে 30 সদস্যের জাতীয় কর্মসমিতি গঠন করা হয়েছে। বৈঠক শেষ ঋতব্রতর বক্তব্য, জোড়া ফুল প্রতীক দাবি করার প্রশ্ন নেই, আমরাই আসল তৃণমূল। আমরা জাতীয় কর্মসমিতির বৈঠক সম্পর্কে জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছি, আমরাই আসল তৃণমূল। বিরোধী দলনেতার সাফ কথা, আমরা কেন জোড়া ফুল প্রতীক চাইতে যাব? আসল তৃণমূল তো আমরাই। সূত্রের খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনার সঙ্গে দেখা করে ঋতব্রত শিবির সোমবার 5 তারা হোটেলে যে বিশেষ অধিবেশন হয়েছে সেই অধিবেশনের মিনিটস জমা দিয়েছেন। সেই সঙ্গে কমিশনকে জানিয়ে এসেছেন দলের নতুন চেয়ারপারসন হচ্ছেন অরূপ রায়, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পদ থেকে অপসারিত। নতুন করে 30 সদস্যের কর্মসমিতি গঠন করা হয়েছে। ঋতব্রত ছাড়াও এই প্রতিনিধি দলে সন্দীপন সাহা, জাভেদ খান, অরূপ রায় এবং আখরুজ্জামান ছিলেন। বৈঠক শেষ ঋতব্রতর বক্তব্য, জোড়াফুল প্রতীক দাবি করার প্রশ্ন নেই, আমরাই আসল তৃণমূল। আমরা জাতীয় কর্মসমিতির বৈঠক সম্পর্কে জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছি, আমরাই আসল তৃণমূল। বিরোধী দলনেতার সাফ কথা, আমরা কেন জোড়াফুল প্রতীক চাইতে যাব? আসল তৃণমূল তো আমরাই, বলে রাখা দরকার। মঙ্গলবার ঋতব্রতদের শক্তি আরও বেড়েছে। বিধানসভায় ঋতব্রতদের ঘরে এসে দেখা করেন সদ্য কালীঘাট তৃণমূলের জাতীয় কর্মসমিতি থেকে ইস্তফা দেওয়া প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এখানেই শেষ নয়, বজবজের প্রবীণ তৃণমূল বিধায়ক অশোক দেবও ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন বলে খবর। মঙ্গলবার বিকেলে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা তৃণমূলের তরফে আইনজীবীদের একটি দল দেখা করেছে। সূত্রের খবর, আগামী সপ্তাহে 6 বিধায়কের একটি দল জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে দলের প্রতীক দাবি করবেন। যদিও কালীঘাট তৃণমূল ঋতব্রতদের ওই পুরো বৈঠককে অবৈধ বলেই দাবি করছে। মমতাই যে দলের চেয়ারপারসন সেটা জানিয়ে ইতিমধ্যেই কমিশনকে চিঠি দিয়েছেন তারা। 8 বছর আগে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে সিপিএম সমর্থক দম্পতিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় তৃণমূলের লোকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়, কিন্তু পুলিশ সেভাবে কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন মৃত দম্পতির একমাত্র ছেলে দীপঙ্কর দাস। সেই সাক্ষাতের পরে অ্যাকশন পুলিশে রাতভর তল্লাশির পর আটক করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে 10 জনকে তাদের জিজ্ঞাসাবাদ করার পর গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, ঘটনাটি 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বুধাখালী গ্রামের বাসিন্দা ছিলেন সিপিএম এর সমর্থক দম্পতি দেবু দাস ও উষা দাস। অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে তাদের উপর হামলা হয়। দুজনকে তৃণমূলের লোকজন বাড়িতে পুড়িয়ে মেরেছিল বলে অভিযোগ। সে সময় তাদের সন্তান কলেজ ছাত্র দীপঙ্কর দাস বাড়িতে ছিলেন না। পরে বাড়ি ফিরে বাবা মায়ের পুড়ে যাওয়া মৃতদেহ দেখতে পান ছেলে। সেই ঘটনায় কাকদ্বীপ থানায় 12 তৃণমূল কর্মী সমর্থকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। পুলিশ তদন্ত নেমে কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। যদিও দম্পতির ছেলে দীপঙ্করের অভিযোগ, যাদের পাকড়াও করা হয়েছিল তাদের কারো নাম এফআইআর ছিল না। অভিযুক্তদের গ্রেপ্তার না করে পুলিশ ছেড়ে রেখেছিল। তৃণমূল শাসনকালে এই ঘটনাটি নাড়িয়ে দিয়েছিল, যদিও পরবর্তীকালে ওই তদন্ত হিমঘরে চলে যায়। সরকার বদলের পর পুরনো একাধিক ঘটনা তদন্তের কথা বিজেপি সরকারের তরফে জানিয়েছিল। জিরো টলারেন্সের কথা জানানো হয়। গতকাল মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন ওই দম্পতির ছেলে দীপঙ্কর। বেশ কিছু সময় মুখ্যমন্ত্রী তার সঙ্গে কথা বলেন। গতকাল রাতেই কাকদ্বীপ থানার পুলিশ তল্লাশি শুরু করে। রাতভর তল্লাশিতে মোট 10 অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের সকলকেই গ্রেপ্তার করা হয়। এদিনেই তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। এদিকে আজ বুধবারই সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর দীপঙ্করের সঙ্গে কথা বলেছেন বলে খবর। শুভেন্দু জানান, তৃণমূল সরকারের আমলে যে সমস্ত বাড়ি বা বহুতলের নকশা অনুমোদিত হয়েছিল সেগুলির নির্মাণ কাজ 31শে জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। প্রতিটি নির্মাণ কাজ যথাযথ নিয়ম মেনে হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে একটি প্রতিনিধি দল। কলকাতা পুর এলাকায় সমস্ত নির্মাণ কাজ 31শে জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার কলকাতার তালাতলায় গুদামের ছাদ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে 3 জনের। আহত হয়ে এসএসকেএমে হাসপাতালে চিকিৎসাধীন 18 জন, এখনও ভিতরে 12 থেকে 15 জন আটকে রয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিকেলে ঘটনাস্থল পরিদর্শনের পরেই নবান্নে চলে যান তিনি। সেখানেই সাংবাদিক বৈঠকে কলকাতার সমস্ত নির্মাণ কাজ আপাতত স্থগিত রাখার কথা জানান তিনি। শুভেন্দু জানান, তৃণমূল সরকারের আমলে যে সমস্ত বাড়ি বা বহুতলের নকশা অনুমোদিত হয়েছিল সেগুলির নির্মাণ কাজ 31শে জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। প্রতিটি নির্মাণ কাজ যথাযথ নিয়ম মেনে হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে একটি প্রতিনিধি দলে থাকবেন রাজ্যের পূর্ত, অসামরিক, প্রতিরক্ষা দপ্তর, দমকল, কলকাতা পুলিশ এবং কলকাতা পুর
পুরসভার আধিকারিকেরা। তারা বাড়ির নকশা খতিয়ে দেখে রিপোর্ট দেবেন। যারা নিয়ম মেনে কাজ করছেন তারা 1 আগস্ট থেকে আবার কাজ শুরু করতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে জরুরি পরিষেবার কাজের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন তিনি। শুভেন্দু বলেন, কলকাতার পুরো এলাকায় আগের আমলে অনুমোদিত নির্মীয়মান বাড়ি বা বহুতল যত আছে, বিশেষ করে বাণিজ্যিক কাজে ব্যবহৃত বা যেখানে জলাশয় বুঝে নির্মাণ কাজ হচ্ছে, সেগুলির কাজ 31শে জুলাই অবধি বন্ধ থাকবে। প্রত্যেকটার অডিট হবে। একই ধরনের পদক্ষেপ পরে হাওড়া ও বিধাননগর পুরো এলাকাতেও করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তারাতলায় যে গুদামের কাঠামো ভেঙে পড়েছে সেটির নকশা গত 17 জানুয়ারি কলকাতা পৌরসভা অনুমোদন করেছিল। পোর্ট ট্রাস্টের জমি লিজ নিয়েছিলেন বেহরা ব্রাদার্স নামক সংস্থার মালিক শম্ভুনাথ বেহরা। তারাতলার ঘটনায় সরকার কি আইনি পদক্ষেপ করবে, হতাহতদের পরিবার কতটা ক্ষতিপূরণ পাবে, তা বৃহস্পতিবার বেলা 11টার সময় বিধানসভায় জানাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, প্রাথমিকভাবে কলকাতা পৌরসভার ইঞ্জিনিয়াররা জানিয়েছেন ত্রুটিযুক্ত নকশা প্ল্যান ছিল। প্রযুক্তিগত বিষয় সম্পর্কে অবহিত মানুষেরা কাজ করছেন, বাকিটা আমি বিধানসভায় জানাবো। কলকাতার তারাতলার ব্রেস ব্রিজ এলাকায় নির্মীয়মান গোডাউনের ছাদ ধসে পড়ার ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে সেনা, দমকল, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে কাজ করছে। একের পর এক আহত শ্রমিককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। এই ভয়াবহ বিপর্যয়ের মাঝেই দুর্ঘটনাস্থলকে কেন্দ্র করে তৈরি হলো রাজনৈতিক নাটকীয়তা। বুধবার দুপুরে দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধার কাজের পরিস্থিতি খতিয়ে দেখতে নবান্ন থেকে রওনা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের 2 মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং ইন্দ্রনীল খা। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র তথা বন্দর এলাকার বিধায়ক ফিরহাদ হাকিমও। কিন্তু দুর্ঘটনাস্থলের খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত সেখানে যেতে পারলেন না তিনি। মাঝ রাস্তায় পুলিশি বাধার মুখে পড়ে তাকে ফিরে আসতে হয়। পুলিশ ও নবান্ন সূত্রে খবর, তারাতলার মূল দুর্ঘটনাস্থল থেকে প্রায় 300 মিটার দূরে ফিরহাদ হাকিমকে থামানো হয়। পুলিশের তরফে তাকে জানানো হয় পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। ঘটনাস্থলে গেলে তার নিরাপত্তা এবং সম্মানহানির আশঙ্কা তৈরি হতে পারে, তাই আপাতত সেখানে না যাওয়ার অনুরোধ করা হয় তাকে। রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের বহু নেতা নেত্রীর অবস্থান কঠিন হয়ে উঠেছে। একদিকে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে একাধিক প্রাক্তন নেতাকর্মীর বিরুদ্ধে তদন্ত চলছে, অন্যদিকে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের ক্ষোভও প্রকাশ্যে আসছে। সেই প্রেক্ষাপটে তারাতলার মতো দুর্ঘটনাস্থলে ফিরহাদ হাকিমের উপস্থিতি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারত বলেই মনে করা হচ্ছে। তারাতলার এই গোডাউন ধসের পর থেকেই নির্মাণের মান, কাঠামোগত দুর্বলতা এবং পুরসভার নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, নির্মাণ কাজে গাফিলতি ছিল, সেই কারণে দায় নিয়ে আঙুল উঠছে বিগত পুরো প্রশাসনের দিকেও। এই পরিস্থিতিতে প্রাক্তন মেয়র ঘটনাস্থলে গেলে জনরোষের মুখে পড়তে পারতেন বলে আশঙ্কা ছিল। সেই সম্ভাবনা মাথায় রেখেই পুলিশ তাকে এগোতে দেয়নি বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল। শিশুকন্যাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল পূর্ব মেদিনীপুরের মহিষাদল। অভিযুক্ত গ্রেপ্তার হতেই প্রতিবাদীদের উপর চড়াও হয় ধৃতের সাগরেদরা। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে 2 পক্ষ। সংঘর্ষে আহত হয়েছেন 12 জন। সব মিলিয়ে ধুমধুমার পরিস্থিতি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহিষাদলের কাঞ্চনপুরের বাসিন্দা অভিযুক্ত শেখ মফিজুল, তার বয়স 45 বছর। অভিযোগ, মঙ্গলবার শিশুকে ডেকে নিয়ে যায় সে। অভিযোগ, দোকানের পাশে তাকে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হতেই এলাকায় ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। স্থানীয় যুবকদের তৎপরতায় রাতেই অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, কিন্তু ঘটনার রেশ এখানেই থামেনি। স্থানীয়রা অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়। এদিকে অভিযুক্তের সহযোগীরা প্রতিবাদী গ্রামবাসীদের উপর চড়াও হয়। ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। ফলে জখম হন 10 থেকে 12 জন স্থানীয় বাসিন্দা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি না হয় সেদিকে নজর রয়েছে পুলিশের। জানা যাচ্ছে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। আধার কার্ড নিয়ে বড় আপডেট। জুলাই মাস থেকে আধার কার্ড আপডেটের নিয়মে বদল আনলো UIDAI। আধারের নিয়ামক সংস্থার এই সিদ্ধান্তে বিরাট সুবিধা হবে গ্রাহকদের। কি সেই আপডেট জেনে নিন। আধারের নিয়ামক সংস্থা UIDAI জানিয়েছে, আগামী 6 মাসের জন্য আধারের আপডেট করা যাবে নিখরচায়। যারা আধার কার্ডে ইমেল আইডি আপডেট করাতে চান তারা 1 জুলাই থেকে 31শে ডিসেম্বরের মধ্যে আপডেট করালে কোনো টাকা লাগবে না। এমনিতে আধার কার্ডে ইমেল আইডি আপডেট করতে 75 টাকা লাগে। UIDAI জানিয়েছে, আধারের গ্রাহকদের ইমেল আইডি আপডেট করাতে 75 টাকা করে লাগে। তবে আগামী 6 মাসের জন্য অর্থাৎ চলতি বছরের 1 জুলাই থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত এই আপডেট করতে কোনো টাকা লাগবে না। তবে এই পরিষেবা শুধুমাত্র আধার মোবাইলের অ্যাপের মাধ্যমেই করা হবে। অন্য কোথাও থেকে করলে তার জন্য স্ট্যান্ডার্ড ফি লাগবে। যারা এখনও আধার কার্ডের সঙ্গে ইমেল আইডি লিঙ্ক করাননি বা পুরনো ইমেল আইডি বদলাতে চান, তাহলে এই সময়ের মধ্যে আপডেট করলে কোনো ফি লাগবে না। ইমেল আইডি কিভাবে আপডেট করবেন?
ইউআইডিএআই এর ওয়েবসাইটে গিয়ে মাই আধার অপশনে ক্লিক করতে হবে। এরপরে ভেরিফাই ইমেল বা মোবাইল নম্বর অপশনে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই ইমেল অ্যাড্রেস অপশনটি সিলেক্ট করে নিজের আধার নম্বর, ইমেল অ্যাড্রেস ও ক্যাপচা কোড বসাতে হবে। সাবমিট করলে ইমেল আইডিতে ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে সাবমিট করলেই আধার অথেন্টিকেশন হয়ে যাবে। স্বপ্ন পূরণের জন্য পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে। অ্যানিমেশন শিখে লখনৌয়ের এক কোচিং সেন্টারে চাকরিও পেয়েছিলেন, কিন্তু এক লহমায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিল সবকিছু। লখনৌয়ের আলীগঞ্জের এক কোচিং সেন্টারে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন পশ্চিমবঙ্গের হাওড়ার জগৎবল্লভপুর গড়বালিয়ার মেয়ে অনামিকা সামন্ত, বয়স 24। সোমবার সকালে তার নিথর দেহ গ্রামে এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ল গোটা এলাকা। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো, এই একই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অনামিকার হবু স্বামী নীলেশ কুমারেরও। আগামী নভেম্বর মাসেই 4 হাত 1 হওয়ার কথা ছিল তাদের, কিন্তু বিয়ের সানাই বাজার আগেই বেজে গেল বিষাদের সুর। পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে অনামিকার পরিবার কলকাতার নিউ আলিপুরে থাকলেও তার পৈতৃক বাড়ি জগৎবল্লভপুরে। 3.5 বছর আগে অ্যানিমেশন শিখে লখনৌয়ের ওই কোচিং সেন্টারে কাজে যোগ দেন অনামিকা। সেখানে কাজের সূত্রে সহকর্মী নীলেশ কুমারের সঙ্গে আলাপ এবং গভীর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের সম্মতিতে আগামী নভেম্বরেই তাদের বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হয়েছিল। কিন্তু গত সোমবারের সেই অভিশপ্ত দুপুর ওলটপালট করে দিল দুটি পরিবারের ভবিষ্যৎ। বিল্ডিংয়ের ভয়াবহ আগুনে যে 15 জন জীবন্ত দগ্ধ হয়ে মারা যান, তাদের মধ্যে ছিলেন এই প্রেমিক যুগল। সোমবার রাতে এই মর্মান্তিক খবর পৌঁছয় অনামিকার নিউ আলিপুরের বাড়িতে। খবর পেয়েই মঙ্গলবার সকালে বিমানে করে লখনৌ পৌঁছান অনামিকার বাবা মা, কাকা ও ভাই। লখনৌয়ের মর্গে গিয়ে মেয়ের আগুনে ঝলসে যাওয়া দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তারা। পুরো খাক হয়ে যাওয়া শরীরের মধ্যে মুখের সামান্য একটি অংশ দেখেই কোনো রকমে নিজেদের আদরের সন্তানকে শনাক্ত করেন অসহায় বাবা মা। সোমবার সকালে অনামিকার কফিনবন্দি দেহ গ্রামে আসতেই থমথমে হয়ে যায় গোটা এলাকা। এই মর্মান্তিক দুর্ঘটনার পর লখনৌ প্রশাসনের ভূমিকা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। যে বহুতলটিতে আগুন লাগে সেখানে একটি অ্যানিমেশন ট্রেনিং সেন্টার, পোষ্য প্রাণীর দোকান সহ একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান চলছিল। প্রত্যক্ষদর্শীদের মতে আগুন লাগার পর বাঁচার জন্য অনেকেই জানলা দিয়ে নিচে ঝাঁপ দেন। কিন্তু প্রশ্ন উঠছে, একটি আবাসিক ভবনে কিভাবে রমরমিয়ে বাণিজ্যিক কার্যকলাপ চলছিল? বহুতলটিতে কেন কোনো জরুরি নির্গমন পথ ছিল না? ফায়ার সেফটি বা অগ্নি নির্বাপন বিধি কি আদেও মানা হয়েছিল? যদি সমস্ত নিয়ম মানা হতো, তবে হয়তো অকালেই ঝরে যেত না অনামিকা ও নীলেশের মতো 15টি তরতাজা প্রাণ। এই চরম গাফিলতির দায় এখন কে নেবে, সেই প্রশ্ন তুলছেন মৃতের স্বজনরা।